এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমার ইংলিশ নিয়ে যত ভয় এবং কনফিউশন আছে সবগুলা নিমিষে দূর হয়ে যাবে। আমি গ্রামারের রুলস মুখস্থ না করো 60 পেয়েছিলাম, যেগুলো পড়ে গেছিলাম সেগুলো এক্সামে কমন আসছে। এই টিপস গুলো মানতে পারলে তুমিও এই শেষ সময় এসে ইংরেজিতে শিওর এ প্লাস পাবে। আসসালামু আলাইকুম, আমি তৌফিকুল ইসলাম। আমি 2025 সালে চট্টগ্রাম বোর্ডের একজন এসএসসি পরীক্ষার্থী এবং বর্তমানে পড়াশোনা করছি চট্টগ্রাম বাকলিয়া সরকারি কলেজে। সো আজকের ভিডিওতে আমি শেয়ার করবো আমার এসএসসি পরীক্ষার আগের মুহূর্তগুলোতে আমি কিভাবে ইংরেজি প্রিপারেশন নিয়েছিলাম এবং কিভাবে পড়ার কারণে এত ভালো একটা মার্কস পাইছিলাম সেই স্টোরি, যাতে তোমরাও সেখান থেকে লার্নিংস এবং লেসন নিয়ে নিজেরাও খুব ভালো একটা রেজাল্ট করতে পারো। এই ভিডিওতে কিন্তু তোমাদের জন্য দুইটা গিফট রয়েছে, যেগুলো তোমাদেরকে এই শেষ মুহূর্তে সে প্রিপারেশন নিতে অনেক বেশি হেল্প করবে। এন্ড সেগুলো যদি তোমরা ফলো করতে পারো তাহলে শিওর এ প্লাস পাবা। সো ফার্স্টে যদি আমার ক্লাস 1 to 10 এর ইংলিশ জার্নিটা একটু বলি, সেটা হচ্ছে যে কি ক্লাস 1 থেকে 6 পর্যন্ত আমার কাছে ইংরেজিটা মোটামুটি ভালো লাগতো, কিন্তু 6 এর পর যখন করোনার বন্ধ দিয়ে দেয় তখন থেকে আর আমার কাছে ইংরেজিটা ভালো লাগে না এবং আমি ইংরেজিটা বোরিং লাগে, পড়তে পারি না। এটা হচ্ছে কি ক্লাস 6 থেকে 9 পর্যন্ত। তখন 9 এ ওঠার পর আমি ইংরেজি কিন্তু খুব একটা পড়ি না, কোনো রকম পড়ে পড়ে গিয়ে বা বন্ধুদের থেকে দেখে দেখে পাস করতাম। কিন্তু যখন আমি 9টা শেষ করছি তখন 10 এ উঠে একজন টিচারের কাছে ভর্তি হই, যার নাম হচ্ছে সাধু স্যার। এবং তিনি আমাকে ইংরেজিটা এত জোস করে পড়ান আর এত সহজ করে বুঝিয়ে দেন যে আমি মাত্র কয়েক মাসে ইংলিশ ফার্স্ট পড়ে আর ইংলিশ সেকেন্ড দুইটাই খুব ভালোভাবে শেষ করে ফেলি। এবং তখন থেকে ইংরেজি হয়ে উঠে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট সাবজেক্ট। আর ইংরেজিটা আমার কাছে কতটা ভালো লাগতো এবং আমি কতটা বুঝতে পারছিলাম সেটা যদি তোমরা একটু বুঝতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা ঘুরে আসবা, কারণ সেখানে কিন্তু আমার ইংরেজি নিয়ে কিছু ক্লাস দেওয়া আছে ইংরেজি কিছু টপিকের উপর। সো এখন আসি ক্লাস 10 উঠে আমি কি এমন করছি বা আমার স্যার কিভাবে পড়াচ্ছে যে আমার কাছে পড়াটা ভালো লাগছে। সেটা হচ্ছে যে কি আমি কিন্তু আগে তোমাদের মতোই আমার রুলস মুখস্থ করতে চাইতাম, যেটা তোমরা সকলেই করতে চাও, এজন্য কিছুই মুখস্থ করতে পারো না বা মুখস্থ গুলো বেশি দিন মনে থাকে না। আমিও কিন্তু তোমাদের মতো এই সমস্যাটাতে ছিলাম। সো যখন আমার টিচার এটা দেখছিলাম গ্রামার রুলস মুখস্থ করতে চাই, তখন তিনি আমাদের যেটা করছেন সেটা হচ্ছে যে প্রথম কয়েকটা রুলস খুব ভালোভাবে বুঝে দিতেন এবং তারপর সেগুলো থেকে বেশি বেশি করে প্র্যাকটিস করাতেন। তবে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো বোর্ডে বেশি আসছে সেগুলো খুব ভালোভাবে করা দিতেন এন্ড সেগুলো বলতেন যে কি দাগে রাখতে, যাতে আমি এক্সামের আগের দিন সেগুলো একটু ভালোভাবে দেখে যেতে পারি, বা যেগুলো একটু কঠিন সেগুলো একটু দাগে রাখতে বলতেন। এন্ড যখন আমি সেগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতাম সেগুলো আমার মাথায় অটোমেটিক্যালি সেট হয়ে যেত। আর যেহেতু আমি মোস্ট ইম্পর্টেন্ট গুলো দাগে দাগে করতাম এবং যেগুলো পারি না বা কঠিন লাগে সেগুলো দাগে দাগে করতাম, সো সেগুলো আমার পরীক্ষার আগে দুটো রিভিশন দিতে আমার জন্য কষ্ট হয়নি, আমি খুব অল্প সময়ে একটা ভালো প্রিপারেশন নিতে পারছিলাম। এন্ড এটা আমার জন্য আরোই স্পেসিফিক করে দেয় যে কি সায়েন্স বেকারি, কারণ তার সেখান থেকে আমি তাদের যাদের সাজেশন গুলো পাই সেগুলো ফলো করে কিন্তু আমি লাস্ট টাইমে প্রিপারেশনটা নিয়েছিলাম, রিভিশন গুলো দিছিলাম এন্ড সেগুলো থেকে বহু অনেকগুলোই কমন পাইছিলাম। সুতরাং বলা হয় যে আমার ইংরেজিতে এত ভালো একটা মার্কস পাওয়ার পিছনে কিন্তু আমার টিচার এবং সায়েন্স বেকারি একটা ভালো অবদান রয়েছে। আর তোমরা যারা ভাবতেছো এখন সময় কম, প্রিপারেশন নেওয়ার খুব একটা সময় নেই বা দাগিয়ে দাগিয়ে পড়ার খুব একটা সময় নেই, তাদের জন্য বলবো তোমরা একটা সাজেশন ফলো করে পড়ো। আর তোমাদেরকে হেল্প করার জন্য তো আমি তোমাদেরকে সেই সাজেশনস আমি প্রোভাইড করবো, যেটা আমি নিজে ফলো করছিলাম, যেখান থেকে আমি নিজেই কমন পাইছিলাম এবং তোমরাও সেখান থেকে শিওর কমন পাওয়া। আর আমি তোমাদেরকে সেই সাজেশনসটা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তবে একটা সত্য, সেটা হচ্ছে যে আমার এই ভিডিওতে জাস্ট 50টা কমেন্ট ফিল আপ করে দেবে। দেন হচ্ছে যে কি প্যাসেজ পার্ট, আমি কিন্তু প্যাসেজ খুব একটা বেশি করি না, তবে যেগুলো বোর্ডে বারবার আসছে, যেগুলো রিপিট হয়েছে বেশি, সেগুলো আমি কিন্তু পড়ছিলাম এন্ড সেগুলো থেকে কমন পাইছিলাম। আবার প্রতি বছর কিন্তু সেগুলো থেকে রিপিট কোশ্চেন করে। সো তোমরা যদি একটা লাস্ট টাইম কম করে একটা ভালো প্রিপারেশন নিতে চাও, চেষ্টা করবে যেগুলো বোর্ডে বেশি বার আসছে, বারবার আসছে, রিপিট হয় বেশি, সেগুলোই পড়ার এবং সেগুলো থেকে ইনশাল্লাহ কমন পেয়ে যাবো। তারপর রাইটিং প্যাডটা হচ্ছে যে আমি খুবই কম পড়ছি, একবারই বলতে গেলে খুবই কম, তবে যেগুলো পড়ছি সেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট গুলো এবং সেগুলো খুবই ভালো করে পড়ছিলাম, একবার মুখস্থের মতো হয়ে গেছিল। এন্ড যেগুলো একটু একটু করে পড়ে গেছে সেগুলো হচ্ছে যে আমি বাংলা অর্থটা মনে রাখি গেছি, দেন আমি নিজে নিজে বানায় বানায় লিখতে পারতাম। এই ক্ষেত্রে আমাকে যেটি হেল্প করছে সেটা হচ্ছে যে আমার ফ্রি হ্যান্ড রাইটিং এবং ভোকাবুলারি নলেজ, এই দুটোই কিন্তু আসলে অনেক বেশি হেল্পফুল। যখন তোমার কোনো একটা কিছু আননোন আসবে তখন তোমার ফ্রি হ্যান্ড রাইটিং এবং তোমার ভোকাবুলারি নলেজ, এই দুইটা ইউজ করে কিন্তু তুমি ওই আননোন জিনিসটা খুব সহজে সুন্দর করে লিখতে পারবা। যেমন আমার পরীক্ষায় কিন্তু আমার সবকিছু কমন আসলো, শুধু একটা জিনিস কমন আসেনি, সেটা হচ্ছে স্টোরিটা ছিল দেখি একবারে পুরাই আননোন। সেটা হচ্ছে দেখি একটা ছেলে নিয়মিত স্কুলে যাইতো কিন্তু সে পড়াশোনা করতো না বা ভালোভাবে বলতো না, মুখস্থ করতে যেত পড়াগুলো বেশি, এই জন্য সে পড়াগুলো মনে রাখতে পারতো না। তখন তার টিচার তাকে কাছে থেকে কিছু গাইডলাইন এবং সাজেশন দেয়। সো এখানে যদি তোমাদেরকে বলি আমি সেই স্টোরি কিভাবে লিখছিলাম, সেটা হচ্ছে যে কি আমি এসএসসি 25 মেন্টরশিপে ছিলাম সায়েন্স বেকারি। তখন থেকে আমি বিভিন্ন গাইডলাইন পেতাম কিভাবে পড়বো, কিভাবে যদি পড়া মুখস্থ না করি বা পড়া মুখস্থ করতে চাই কি হবে, তো সেগুলো কিভাবে মানে কিভাবে পড়বো সেগুলো কিন্তু আমি আগে থেকে জানতাম।
অ্যান্ড আমি যা যা শিখছি সেগুলো কিন্তু আমি এই স্টোরিটাতে লিখে দিয়েছিলাম। আর এখানে আমি একটা ছোট্ট স্ট্র্যাটেজি ফলো করছিলাম, সেটা হচ্ছে যে কি, যখন সবাই এই স্টোরিটা দেখে প্যানিক করতেছিল তখন আমি সেটা আগে থেকে ভাবি রাখছিলাম যে আমি কি লিখবো অ্যান্ড এটা লাস্টে লিখবো। কারণ যখন আমি আগে লেখাগুলো শেষ করে ফেলবো তখন আমি ভেবে চিন্তে বুঝে বুঝে স্টোরিটা খুব সুন্দরভাবে লিখতে পারবো। এখন যদি আমি মাঝখানে লিখতেছি তাহলে আমার সময় অনেক বেশি নষ্ট হবে এন্ড আমি এটা নিয়ে আরো অনেক বেশি প্যানিকে পড়ে যাবো যে আমি লাস্টে কিভাবে লিখবো, বাকিগুলো কিভাবে শেষ করবো। সো আমি এটা ছোট্ট স্ট্র্যাটেজি ফলো করছিলাম এখানে, যে এটা আননোন আসছে, সুতরাং এটা আমি লাস্টে লিখবো এবং নিজে থেকে যেহেতু বানায় বানায় লিখবো আমার অবশ্যই সময় একটু বেশি লাগে। আর আমি যে রাইটিং প্যাডে তো কম করে ভালো একটা রেজাল্ট করতে পারছিলাম সেটার পিছনে একটা ভালো অবদান হচ্ছে দেখি সায়েন্স ব্যাগে। কারণ তারা আমাকে যে সাজেশন গুলো দিছিল সেগুলো কিন্তু একটা খুবই শর্ট সাজেশন ছিল এবং সেখান থেকে আমি মোস্ট ইম্পর্টেন্ট গুলো করে গেছিলাম এবং তারা লেস ইম্পর্টেন্ট দিছিল যেগুলো আমি একটু হালকা হালকা দেখে গেছিলাম, তবে মোস্ট ইম্পর্টেন্ট গুলো খুব ভালো করে করে গেছিলাম এবং সেখান থেকে কমন আসছে। সো তোমরা যদি সেই সাজেশনটা পেতে চাও তাহলে আমার ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখনই জয়েন হয়ে যাও। আমি তোমাদেরকে সেখানে ইংলিশের সকল সাজেশন এবং যে গ্রামার সাজেশন গুলো আছে সেগুলো একবারে ফ্রিতে দিয়ে দিব। তবে একটাই সত্য, আমার এই ভিডিওতে যদি 50টা কমেন্ট পূরণ হয়। তবে আমি যে এত ভালো করছি সেটার পিছনে যেটা মোস্ট ইম্পর্টেন্ট ভূমিকা রাখছে সেটা হচ্ছে কি রাইটিং প্যাটার্ন। বাই রাইটিং প্যাটার্ন কথাটা ইম্পর্টেন্ট, সেটা যদি একটু তোমাদেরকে শর্টে বলি সেটা হচ্ছে কি, তোমরা ধরো কোনো একটা কিছু লিখতে যেখানে তোমরা 6 থেকে 7 পাবা, কিন্তু যদি রাইটিং প্যাটার্নটা ঠিক হয় তাহলে সেখানে তোমরা ইজিলি 8 থেকে 9 কিংবা 10 পর্যন্ত পেয়ে যেতে পারো। এন্ড আমার রাইটিং প্যাটার্নটা ঠিক ছিল বলে কিন্তু আমার রাইটিং পার্টে খুব একটা বেশি নাম্বার কাটা যায়, কারণ আমি জিনিসগুলো খুব সুন্দর করে বড় বড় করে লিখছিলাম। বড় বড় বলতে কিন্তু আমি আমার লেখাগুলোকে বুঝাই, আমি পৃষ্ঠাগুলোর কথা বলছি, পৃষ্ঠাগুলো আমি অনেক, অর্থাৎ আমি রাইটিং পার্ট গুলো অনেক বড় বড় করে লিখছিলাম। যেমন আমি প্যারাগ্রাফ লিখছিলাম 3 পেজ, দেন লেটার লিখছিলাম 2 পেজ, ডায়লগ লিখছিলাম প্রায় 3.5 পেজের মতো, তারপর স্ট্রিট হচ্ছে দেখি 2 পেজের মতো। এরপর হচ্ছে যেটা কম পজিশন, যেটাতে সবাই কম লিখে 4 পেজ কিংবা 4.5 পেজ পর্যন্ত লিখে, সেটা আমি লিখছিলাম প্রায় 6.5 পেজ। এন্ড এটা আমাকে যে শিখে দিচ্ছে সেটা হচ্ছে দেখি আমার মেন্টর ইস্তেক সাকিব ভাইয়া। তিনি আমাকে বলছিলেন আমি যত বেশি লিখতে পারবো ততই নাম্বার বেশি, যত চেষ্টা করবো যত বেশি বেশি করে লিখতে পারি। কারণ আমাদের বাংলাদেশের সিস্টেমটা এটা, তো সেদিকে আমরা যত বেশি লিখবো আমাদেরকে তত বাড়ায় বাড়ায় নাম্বার দিবে, তত বেশি বেশি করে নাম্বার দিবে। আমাদের লেখার ভ্যালু চেক করা হয় না, আমরা কি লিখি সেটাও তেমন একটা দেখা হয় না, আমাদের দেখা হয় যেটা সেটা হচ্ছে আমরা কত পেজ লিখছি। সো চেষ্টা করবো যাতে একটু বেশি বেশি করে লিখতে পারো। তবে এক্ষেত্রে রাইটিং প্যাটার্নটা ফলো করবো। যেমন স্টোরির ক্ষেত্রে চেষ্টা করবো যে কি তোমাদের যে হেডলাইন আছে সেটা একটু সুন্দর করে দেওয়া, তারপর মোরাল হচ্ছে যে যেটা স্পেসিফিক স্টোরির সাথে মিলে সেটা দেওয়া। তারপর লেটার লেখার ক্ষেত্রে কিন্তু আমাদের একটা প্যাটার্ন আছে, সেটা হচ্ছে যে প্রথমে তারিখ, তারপরে জায়গার নাম, তারপরে নাম, এই প্যাটার্ন গুলো চেষ্টা করো ফলো করার। তাহলে তুমি একটা খুব ভালো কম লিখেও বা একটা সুন্দর করে লিখলেও একটা ভালো মার্কস পাইতে পারো। আর চেষ্টা করে যে ফ্রি হ্যান্ড রাইটিং এবং যে ভোকাবুলারি নলেজ সেটাকে একটু ইমপ্রুভ করার, কারণ যখন কোনো একটা কিছু আননোন হবে তখন কিন্তু তোমার ফ্রি হ্যান্ড রাইটিং আর ভোকাবুলারি নলেজটা হেল্প করবে, যেটা আমি আগেই বলছিলাম। আর যদি একটু শর্টে বলি আমি কিভাবে আমার ফ্রি হ্যান্ড রাইটিং এবং ভোকাবুলারি নলেজটাকে ইমপ্রুভ করছিলাম, সেটা হচ্ছে যে কি, যখন আমি প্যাসেজ গুলো পড়তাম তখন আমি সেখানে যে ওয়ার্ড মিনিং গুলো আছে সেগুলো সিনোনিম এবং অ্যান্টোনিম গুলো আমি পড়ে ফেলতাম সাথে সাথে। সেভাবে কিন্তু আমার ভোকাবুলারি নলেজটা ইমপ্রুভ হয়ে যায়। এবং হচ্ছে যে আমার ফ্রি হ্যান্ড রাইটিংটা হচ্ছে আমার ছোটবেলা থেকে ন্যাচারালি ছিল এবং এটা অনেকের হচ্ছে যে প্র্যাকটিস করতে করতে হয়ে যায়, যখন তারা বেশি বেশি করে প্র্যাকটিস করেন, বেশি বেশি করে পড়ে, তখন তাদের এটা ফ্রি হ্যান্ড রাইটিংটা ইমপ্রুভ হয়ে যায়। সো চেষ্টা করো যাতে এগুলো একটু ভালো করতে পারো। এগুলো কিন্তু আমাদের এই ছোটখাটো জিনিসগুলো কিন্তু আমাদের একটা পরীক্ষায় ভালো মার্কস পেতে অনেক বেশি হেল্প করে। সো তোমরা যদি আমি যে টিপস গুলো বলছি সেগুলো যদি একটু প্রপারলি ফলো করতে পারো এবং আমি যে সাজেশন গুলো দিব সেগুলো যদি একটু প্রপারলি শেষ করতে পারো তাহলে কিন্তু তোমার ইংরেজিতে শেষ মুহূর্তে এসে 3-4টি বড় এই ক্লাস পাওয়ার কোনো ব্যাপারই না। আর তোমাদের যাদের এখন ইংরেজি কিংবা অন্যান্য বিষয় পুরো সিলেবাসটা বাকি, কেউ কি পড়তে হবে কি না পড়তে হবে বুঝতেছো না, প্যানিক করতেছো, অথবা একটা প্রপার সাজেশন গাইডলাইন কিংবা একটা রোড ম্যাপের কারণে এখনো নিজেদের প্রিপারেশনটাকে আর ভালোভাবে ছাড়াই করে নিতে পারতেছো না, তোমাদের জন্য রয়েছে টিম তান্ডব কোর্স। টিম তান্ডব কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে এখনই আমার ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া সায়েন্স ব্যাগের ফেসবুক পেজে মেসেজ দাও। ইয়াপ, এতটুকু ছিল আজকের ভিডিও। যদি আমার ইংরেজি নিয়ে কোনো কনফিউশন থাকে এবং তোমাদের যদি কোনো ভয় বা কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জিজ্ঞেস করবে এবং আমি তোমাদেরকে অবশ্যই রিপ্লাই দিব। এন্ড একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং আরো অনেক নতুন নতুন ভিডিও পেতে। আর এখন থেকে কিন্তু আমি রেগুলারলি প্রতিদিন ভিডিও আপলোড করবো। সো আর দেরি কিসের, এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।